বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ শ্রেণীনিবাস খুলনার পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি পরিচিত হয়ে নিই আগে। আমি শিক্ষক হিসেবে তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ শ্রেণীনিবাস খুলনা। সেই সাথে তোমাদের নবম ও দশম শ্রেণীর আইসিটি শিক্ষক হিসেবে আমি ক্লাস করাই থাকি। আমরা আজকের পাঠে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা জেনে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উল্লেখযোগ্য ব্যক্তি কারা। তাদের একটু ছবিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথম থেকে কয়েকটি ছবি দেখতে পাই। আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাই তার নামটা কি, আমরা সেই সম্পর্কে তার সম্পর্কে বিস্তারিত জানবো। দ্বিতীয় যে ছবিটা আছে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ পরপর যে ছবিগুলো আছে প্রত্যেকেই এই আধুনিক পৃথিবীতে প্রযুক্তির উন্নয়নে আমরা যে সুবিধাগুলো বা যে সুযোগগুলো বা অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বী প্রযুক্তির ব্যবহার করে যেগুলো হচ্ছে, এই সকল কিছুর পিছনে যারা উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন, যাদের অবদান কখনোই অনস্বীকার্য নয়, তাদের সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে জেনে নেব। শুরুতে আমরা জানবো আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো তথ্য ও বিকাশ প্রযুক্তির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্পর্কে এবং সেই সাথে সবার পরিচয় জানবো এবং ব্যক্তিবর্গের কার কি অবদান সেই সম্পর্কে আমরা আমাদের আজকের পাঠ শেষে জানতে পারবো। চলো তাহলে আমরা জেনে নেই। শুরুতেই আমরা যে ছবিটা দেখেছিলাম সেটি ছিল চার্লস ব্যাবেজের, অর্থাৎ এই যে ব্যক্তি চার্লস ব্যাবেজ, এই চার্লস ব্যাবেজ তার আবিষ্কারটা কি এবং তথ্য প্রযুক্তিতে তার অবদানটা কি। আমরা জানি এই চার্লস ব্যাবেজ কিন্তু আধুনিক কম্পিউটারের জনক। তাহলে চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন কখন? চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন 26শে ডিসেম্বর 1971 সালে এবং মৃত্যুবরণ করেন 18 অক্টোবর 1971 সালে। এই যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্ম, মৃত্যু এবং তার কর্মময় জীবন সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে জানবো, যেহেতু আমাদের আইসিটিটা এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হয়, এজন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বাস্তব জীবনের ক্ষেত্রে এদের সম্পর্কে ধারণা রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তোমার ক্লাস 9 এবং 10 থেকে নয়, আমরা আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে, অর্থাৎ আমরা পরবর্তী যতগুলো ধাপ অর্জিত হবে সবগুলো ধাপেই আমরা এই প্রশ্নগুলোর সম্মুখীন হব। ইভেন সর্বশেষ যদি আমরা জব সেক্টরে যেতে চাই সেখানেও একটা পরীক্ষা পদ্ধতি, সেখানেও আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো সুতরাং আমরা এই বিষয়গুলো আজকে এমন ভাবে শিখবো যেন আর কখনো এই বিষয়গুলো না ভুলে যাই। তাহলে আমরা শুরুতেই বলতে পারি চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ হলো আধুনিক কম্পিউটারের জনক, যিনি জন্মগ্রহণ করেন 26শে ডিসেম্বর 1971 সালে এবং মৃত্যুবরণ করেন 18 অক্টোবর 1971 সালে। একটু ভুলেছে যে উনি জন্মগ্রহণ করেন 26শে ডিসেম্বর 1791 সালে। 1791 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 18 অক্টোবর 1871 সালে। তাকে আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন। তাহলে তিনি কি তৈরি করেন? দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন, যার একটি হলো ডিফারেন্স ইঞ্জিন এবং আরেকটি হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটি যন্ত্র তিনি সর্বপ্রথম তৈরি করেন। তার তৈরি অ্যানালিটিক্যাল ইঞ্জিন যান্ত্রিক ভাবে গাণিতিক কাজ সম্পাদন করতে পারে এবং এই ইঞ্জিনের বিভিন্ন বৈশিষ্ট্য আজকালকার কম্পিউটারে বিভিন্ন ডিজাইন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার আমরা জানবো এই যে যন্ত্রগুলো তিনি আবিষ্কার করলেন, সেই যন্ত্রগুলো দিয়ে খুব দ্রুতই কাজ সাধিত হওয়ার জন্য যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাকে আমরা বলতে পারি এই ভদ্র মহিলা, যার নাম অ্যাডা লাভলেস। অর্থাৎ আমরা জানি ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস।
এডা লাভলেস জন্মগ্রহণ করেন 10 ডিসেম্বর 1815 সালে এবং মৃত্যুবরণ করেন 27 নভেম্বর 1852 সালে। অর্থাৎ তার ছোট্ট একটি কর্মময় জীবনে তিনি পৃথিবীতে এমন কর্ম রেখে গেছেন যেন পৃথিবীর মানুষ পৃথিবীর শেষ পর্যন্ত তার এই কর্মময় জীবন সম্পর্কে মনে রাখবে। পুরো নাম তার এডা আগাস্টা কিং, আর ডাকা হতো কাউন্টস অফ লাভলেস বা শুধু এডা লাভলেস বা শুধু লাভলেস নামেই তাকে ডাকা হয়ে থাকতো। তাকে কম্পিউটার প্রোগ্রামের ধারণার একজন প্রবর্তক মনে করা হয়। তিনি চার্লস ব্যাবেজের এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর একটি বর্ণনা লেখেন। স্যার চার্লস উইলিয়ামস ব্যাবেজ, অর্থাৎ এই যে স্যার চার্লস হেনরি উইলিয়ামস ব্যাবেজ, পুরো নাম চার্লস ব্যাবেজের ছিল, তখন তার ডিফারেন্স মেশিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক কম্পিউটার আবিষ্কারের নেশায় মত্ত হয়েছিলেন। তখনই এটা তার গাণিতিক যে বিষয় বা গাণিতিক যে বিশ্লেষণীয় চিন্তন দক্ষতার দ্বারা বুঝাতে পেরেছিলেন যে এই কম্পিউটারগুলোর নাম্বার দ্বারা এর অমিট সম্পর্ক রয়েছে, সম্ভাবনার সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই যে নাম্বারগুলো, সেই নাম্বারের মাধ্যমেই দ্রুত কম্পিউটারগুলো পরিচালিত হতে পারে। সে চার্লস বেবেজ তাই লিখে গেছেন যে ডিক্লাইন অফ সায়েন্স ইন ইংল্যান্ড এর বইয়ে যে আর এমন একটা সময়ে এই অসামান্য নারী চার্লস বেবেজকে তার সম্ভাবনার কথা জানান, তা তার কাজকে আরো বেগবান করেছিল এবং এডা আগাস্টাকে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধরা হয়। এই এডা লাভলেস তিনি কিন্তু ছিলেন ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা। তার মা গণিত এবং বিজ্ঞানে খুব পারদর্শী ছিলেন এবং মায়ের কাছ থেকেই আসলে এডা লাভলেসের গণিতে এত দক্ষ হয়ে ওঠা, এবং এই যে গণিতে দক্ষ হয়ে ওঠার ফলেই তিনি প্রোগ্রাম সম্পর্কে এই যে চার্লস বেবেজের ডিফারেন্স ইঞ্জিন বা মেশিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুটো যে কম্পিউটার আবিষ্কারকের জন্য খুব গুরুত্বপূর্ণ চিন্তা নিয়ে তিনি মুক্ত ছিলেন। 1833 সালে তুরিন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম চার্লস বেবেজ যখন বক্তৃতা রাখতে আসেন, তখনই এডা লাভলেস তার এই বক্তব্য থেকে একটা ধারণা পোষণ করেন এবং সেখান থেকেই তিনি তার 1842 সালে তিনি তার এই প্রোগ্রাম রচনা করেন। এবারে আমরা জানবো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কে। আমরা জানি ফিজিক্স যারা পড়াশোনা করো বা যারা ফিজিক্স পড়ে তারা তড়িৎ চৌম্বক সম্পর্কে খুব ভালো ধারণা রেখেছে। এই তড়িৎ চৌম্বক সম্পর্কে ধারণা সর্বপ্রথম দেন এই বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন 13 জুন 1831 সালে এবং মৃত্যুবরণ করেন 5 নভেম্বর 1879 সালে। অর্থাৎ ইনি স্কটিশ নাগরিক ছিলেন, যিনি একজন পদার্থবিজ্ঞানী, যিনি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কারের জন্য স্মরণীয় হয়ে আছেন আমাদের সবার মাধ্যমে। 19 শতকের বিজ্ঞানী হয়েও বিংশ শতকের বিজ্ঞানের উপর এত প্রভাব ম্যাক্সওয়েল ছাড়া আর কোন বিজ্ঞানী প্রভাব বিস্তার করতে পারেন। এজন্য আবিষ্কারের মৌলিকত্বের বিচারে নিউটন ও আইনস্টাইনের সাথে তার নাম উচ্চারিত হয়। অর্থাৎ 1931 সালে ম্যাক্সওয়েল তার জন্মশতবার্ষিকী পালিত হয়। সে সময় আইনস্টাইন বলেছিল, নিউটনের পর থেকে পদার্থবিজ্ঞানের যত বিজ্ঞানী দেখা পেয়েছেন তার মধ্যে ম্যাক্সওয়েল সবচেয়ে সফল এবং প্রভাবশালী। অর্থাৎ আমরা নিউটনকে জানি যে পদার্থবিজ্ঞানের বা মহাকর্ষ বলের আকর্ষণ বলের যে ধারণা দিয়েছিল, ক্যালকুলাসের যে ধারণা দিয়েছিল, তিনি হয়তো অনেক বড় মাপের বিজ্ঞানী, কিন্তু তারপরে আর কেউ আসবে না এমনটাই হয়তো চিন্তা করা হয়েছিল। কিন্তু তারপরেও আইনস্টাইন এসেছেন এবং নিউটনের এই চিন্তা ভাবনার দেখে আইনস্টাইন বলেছেন যে তার সাথে পদার্থবিজ্ঞানে যদি সবচেয়ে বেশি কেউ উন্নতি সাধিত করে সে ছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জগদীশচন্দ্র বসু, ইনি হলেন আমাদের পূর্বপুরুষদের মধ্যে বলা যায়, কারণ আমরা বাঙালি। এই জগদীশচন্দ্র বোস ছিলেন
বাঙালি একজন বিজ্ঞানী। এই জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 30শে নভেম্বর 1858 সালে এবং মৃত্যুবরণ করেন 23 নভেম্বর 1937 সালে। তিনি একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং সেই সাথে প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। গাছেরও যে প্রাণ আছে এটি কিন্তু তিনি আবিষ্কার করেছেন এবং তার অন্যতম একটা আবিষ্কার ছিল বেতার তরঙ্গ, যেটি সার্বজনীন না হওয়ার কারণে পরবর্তীতে আমরা আলোচনা করব যে গুগলিও মার্কনি বা জি মার্কনি তিনি প্রকাশ পেয়ে যান, কিন্তু এটার প্রথম উদ্ভাবক কিন্তু তিনি ছিলেন জগদীশচন্দ্র বসু। তাহলে চলো আমরা জেনে নিই জগদীশচন্দ্র বসু সম্পর্কে। তিনি একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্প বিজ্ঞান রচয়িতা। তার গবেষণার ফলে উদ্ভিদ বিজ্ঞান শাখা সমৃদ্ধ হয়ে ওঠে এবং ভারতীয় উপমহাদেশের ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় আসলে তার হাত ধরেই। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করেন। অর্থাৎ এই যে আমরা একটু আগে বললাম যে বেতার তরঙ্গ বা রেডিও বিজ্ঞানের জনক কিন্তু তিনি ছিলেন, কিন্তু সার্বজনীনভাবে প্রকাশ না হওয়ার ক্ষেত্রে তিনি এই উপাধিটা পান নাই। এটি পেয়ে গেছেন ইতালির বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ইতালির বিজ্ঞানী গুগলিও মার্কনি, যাকে আমরা জি মার্কনি বলি, সাত সম্পর্কে আমরা এর পরবর্তীতে আলোচনা করব। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন। 1887 সালে বিজ্ঞানী হ্যারোডস প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গ অস্তিত্ব প্রমাণ করেন। এ নিয়ে আরো গবেষণা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, যদিও শেষ করার আগেই তিনি মারা যান। জগদীশচন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় 5 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন। এ ধরনের তরঙ্গকে বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ। আধুনিক রাডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলত এর মাধ্যমেই বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্য আদান প্রদান ঘটে থাকে। তাহলে ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান অনেক। এবারে তথ্য প্রযুক্তিটি, এই যে গুগলিও মার্কনির কথা বললাম, যে জি মার্কনি যেটি তকমাটা পেয়েছেন, সেই রেডিও বা বেতার তরঙ্গ সর্বপ্রথম কিন্তু জগদীশচন্দ্র বসুই আবিষ্কার করেছিল। সার্বজনীন প্রকাশ না হওয়ার কারণে এই উপাধিটা পেয়েছেন পরবর্তীতে গুগলিও মার্কনি। তাহলে আমরা সেই মার্কনি সম্পর্কে একটু জেনে নিই। মার্কনি জন্মগ্রহণ করেন 25শে এপ্রিল 1874 সালে এবং মৃত্যুবরণ করেন 20 জুলাই 1937 সালে। তিনি ইতালির একজন নাগরিক ছিলেন এবং তিনি একজন প্রকৌশলী ছিলেন, যিনি বেতার তরঙ্গ বা বেতার যন্ত্রের সম্প্রসারের পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আসেন আমাদের মাঝে। তিনি একটি ব্যবহারিক রেডিওগ্রাফিক পদ্ধতি তৈরি করেছিলেন। এই উদ্ভাবনকে কেন্দ্র করেই বিশ্বের অসংখ্য ব্যবসায়িক ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে ওঠেন। 1909 সালে কার্ল ফার্ডিন্যান্ড ব্রাউনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কারও পেয়ে থাকেন। বেতার সম্প্রসারণের পদ্ধতির উপর ভিত্তি করে স্থাপনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ তিনি যে নোবেল পুরস্কারটি পান, এই নোবেল পুরস্কারটি পান আসলে তিনি তার এই বেতার তরঙ্গ আবিষ্কারের ফলশ্রুতিতে, অর্থাৎ আমরা যেটাকে রেডিও হিসেবে পরিচিত জানি। এবার জানবো আমরা রেমন্ড স্যামুয়েল টমলিনসন সম্পর্কে, অর্থাৎ বর্তমান পোস্ট অফিস যিনি নিয়ে এসেছেন প্রযুক্তিগত পোস্ট অফিসের মাধ্যমে। আমরা জানলাম, আমরা আগের দিনে ডাক বক্সের মাধ্যমে চিঠি প্রেরণ করতাম বা এক স্থান থেকে অন্য স্থানে চিঠি আদান প্রদান করতাম। এই ব্যবস্থাটাকেই তিনি সর্বপ্রথম খুব দ্রুত তাৎক্ষণিকভাবে কোনো মেসেজ বা কোনো বার্তা সরাসরি কারোর কাছে সঠিকভাবে যদি প্রেরণ করা যায়, সেই ডিজিটাল বা ইলেকট্রনিক ডাক আমরা যাকে বলে থাকি পোস্ট, সেটি তিনি আবিষ্কার করেছেন। তিনি 23শে এপ্রিল 1941 সালে জন্মগ্রহণ করেন এবং 5ই মার্চ 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ অতি সম্প্রতি এই জ্ঞানী এবং এই প্রকৌশলী তিনি আমাদের মধ্য থেকে চলে যান। রেমন্ড স্যামুয়েল টমলিনসন বিখ্যাত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি
প্রফেশনে একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও বিশ্বের প্রথম ইমেইল প্রবর্তন করেন। অর্থাৎ আমরা যেটাকে বলছি ডিজিটাল ডাকঘর বা ডাক পদ্ধতি বা তথ্য চিঠি আদান প্রদানের সবচেয়ে তাৎক্ষণিক পদ্ধতি। তিনি এই ইমেইল প্রবর্তন করেন। 1971 সালে ইন্টারনেটের সূচনায় যে আরপানেটে রে টমলিনসন প্রথম ইমেইল পাঠান। অর্থাৎ এই যে আরপানেটটা আবিষ্কার হয়, আরপানেটটা মূলত এক জায়গা থেকে আরেক জায়গা তথ্য প্রেরণের জন্য যে একটি যন্ত্র তৈরি হয়, সেটিতেই টমলিনসন সর্বপ্রথম ইমেইল পাঠান। এর আগে একই কম্পিউটারে বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান প্রদান করা যেত, কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেট যুক্ত হয় বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান প্রদান করা সম্ভব। অর্থাৎ তিনি প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে @ চিহ্ন ব্যবহার শুরু করেন। তারপর থেকেই ইমেইলে এই চিহ্নটি ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ ইন্টারনেট হলো অফ ফ্রেমে রে টমলিনসনের কাজ সম্পর্কে বলা হয়েছে, টমলিনসনই ইমেইল প্রোগ্রাম মানুষের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়ে একটি নতুন বিপ্লবের সূচনা করেছে। অর্থাৎ ইমেইলিং পদ্ধতির মাধ্যমে আমরা যে মেইলগুলো ব্যবহার করি, আমরা এখন জিমেইল ব্যবহার করি, ইয়াহু মেইল ব্যবহার করি, হটমেইল ব্যবহার করি, আউটলুক ব্যবহার করি, যে মেইলটাই আমরা ব্যবহার করি না কেন সেখানে আমরা @ চিহ্নটা ব্যবহার করি। অর্থাৎ এই @ চিহ্নটা সর্বপ্রথম ব্যবহার করেছিল রেমন্ড স্যামুয়েল টমলিনসন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের এই অংশ পর্যন্ত আমরা যে যা যা শিখতে পারলাম তা হলো তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে আমরা এই অংশে জানতে পেরেছি। এবারে আমরা জানবো আরো উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির জীবনী। তার মধ্যে একজন আছে স্টিভ জবস। এই স্টিভ জবস জন্মগ্রহণ করেন 24শে ফেব্রুয়ারি 1955 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 5ই অক্টোবর 2011 সালে। আমরা বর্তমান যে এটো আপেল অর্থাৎ খাওয়া আপেলের একটা লোগোধারী যে অ্যাপেল কম্পিউটার অথবা অ্যাপেলের মোবাইল, আমরা যেটাকে বলি আইফোন, এগুলোর প্রতি আমরা যে এত ক্রাশ বা এত আমাদের আকৃষ্ট করে বা এগুলো মানে ব্যবহার করলেই আমাদের মানে একটা প্রযুক্তিগত বিকাশ বা সবচেয়ে উন্নত একটি প্রযুক্তি আমরা ব্যবহার করছি, এই যে ভিতরের একটা স্পৃহাটা তৈরি হয়, এই স্পৃহাটার জন্য যিনি এটি তৈরি করে গেছেন তার অবদান সবচেয়ে বেশি, আর তিনি হলেন এই স্টিভ জবস। স্টিভ জবসের পুরো নাম হলো স্টিভেন পল জবস। অর্থাৎ এই স্টিভেন পল জবস যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তির উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের প্রতীকী বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন এর সাথে 1976 খ্রিস্টাব্দে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইন্টার কর্পোরেশনের প্রতিষ্ঠাতার অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি পিকচার অ্যানিমেশন স্টুডিওস এর প্রতিষ্ঠার অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। 1985 সালে অ্যাপল ইন্টার কর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টরসের সদস্যের সাথে বিরোধের জোরেই তিনি অ্যাপল ইন্টার কর্পোরেশন থেকে পদত্যাগ করেন। এমন একজন ব্যক্তি যে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বোর্ড অব ডাইরেক্টরদের সাথে সমন্বয় না হওয়ার কারণে সে নিজেই তার প্রতিষ্ঠান প্রধান হতে পদত্যাগ করেন এবং নিক্সন কম্পিউটারের প্রতিষ্ঠা করেন এবং তিনি সেখান থেকে পদত্যাগ করে আরেকটি কম্পিউটার প্রতিষ্ঠা করেন। 1996 সালে অ্যাপল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপলে ফিরে আসেন। অর্থাৎ এই যে 1996 সালে অ্যাপল কম্পিউটার সে আবার এই নেক্সট কম্পিউটার কোম্পানিটাকেই কিনে নেন এবং সেটার সুবাদেই তিনি 1995 সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্র প্রযোজনা করেন। অর্থাৎ আমরা যে ট্রয় নগরী বা ট্রয় স্টোরি যেটি জানি, সেই ট্রয় স্টোরির প্রযোজনায় কিন্তু এই স্টিভ জবস ছিলেন। তাহলে আমরা যে এটো আপেলের কথা বলছি, এই সেই এটো আপেলের লোগো যেটি নিউটন এক কামড় দিয়ে খেয়ে চিন্তায় পড়ে গিয়েছিল যে আপেলটা কেন নিচে পড়ে উপরে না পড়ে, সেই অবশিষ্ট আপেলটাকে নিয়েই স্টিভ জবস পৃথিবীতে সফল হয়েছেন তার আইফোন বা অ্যাপলের যে লোগোটা সেটি ব্যবহার করে।
এবার আমরা জানবো যে যিনি প্রযুক্তিগত বিকাশ অর্জন করে পৃথিবীর শীর্ষ ধনীর অবস্থান করছে, আমরা তার লোগোটি দেখতে পাই, যার নাম বিল গেটস। অর্থাৎ এই ভদ্রলোক যিনি জন্মগ্রহণ করেন 28 অক্টোবর 1955 সালে এবং এখন অবধি তিনি পৃথিবীতে সার্ভাইভ করছেন। এই ভদ্রলোকের নাম হলো উইলিয়াম হেনরি বিল গেটস বা বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান বা সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও, আমরা যে নামেই তাকে অবহিত করি না কেন। একাধারে 13 বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি হয়েছিলেন। অর্থাৎ এই 13 বছরে তাকে এই অবস্থান থেকে কেউ সরাতে পারেনি। 1975 সালে বিল গেটস এবং পল অ্যালেন একসাথে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়, পার্সোনাল কম্পিউটার মর্যাদা পায়। 1985 সালের 20 নভেম্বর মাইক্রোসফট উইন্ডোজ 1.0 সংস্কার প্রকাশ করেন এবং বর্তমানে উইন্ডোজ পৃথিবীর একটি বিশ্ববিখ্যাত কম্পিউটার অপারেটিং সিস্টেম। সে সময়ে মাইক্রোসফটের উইন্ডোজ খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এবং বাজারে বেশিরভাগ অংশই তাদের দখলে চলে আসে। এখন পর্যন্ত মাইক্রোসফটের কম্পিউটার বা মাইক্রোসফটের অপারেটিং উইন্ডোজ প্রোগ্রাম সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্তমানে মাইক্রোসফট 10 তো সবচেয়ে বেশি জনপ্রিয় একটি সফটওয়্যার। এবার আমরা জানবো স্যার টিমোথি জন বার্নার্স-লি সম্পর্কে। এই ব্যক্তির অবদানের ফলেই আমরা যে www. বা HTTP যেগুলোই আমরা ব্যবহার করি না কেন, এই ভদ্রলোকের ফলেই আমরা সেটাকে ব্যবহার করি। অর্থাৎ স্যার টিমোথি জন বার্নার্স-লি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক এবং www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হিসাবে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালকও তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। টিমস বার্নার্স-লি সান্স এর 1980 সাল জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন সান্স লিমিটেড কোম্পানিতে। 1984 সালে তিনি পুনরায় সান্সে যোগদান করেন এবং 1989 সালে ওয়েবের ধারণা দেন। তখন তিনি ট্রান ল্যাবের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ট্রান ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেস ব্যবহার করা হতো তার লক্ষ্য ছিল কিভাবে একটি কম্পিউটার তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। অর্থাৎ একটি কম্পিউটারের তথ্য রেখে অন্য কম্পিউটার থেকে সেটাকে কিভাবে অ্যাক্সেস করা যায় বা নেওয়া যায় বা সেটাকে ব্যবহার করা যায়, এই ধারণা থেকেই ওয়েবের উদ্ভাবক। তিনি তখন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করেন এবং বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়েব কনস্ট্রাকশন অর্থাৎ W3C ডিরেক্টর পদে প্রতিষ্ঠিত হন এবং পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ আমরা যে কোনো সফটওয়্যারে ঢুকতে গেলেই আগে ব্যবহার করি www। এবারে জানবো আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় এবং আধুনিক বিশ্বে যোগাযোগ ও প্রযুক্তিতে সবচেয়ে বেশি যে অবদানটা রয়েছে আমরা সেটা জানি ফেসবুক, এবং এই ফেসবুকের প্রতিষ্ঠাতা হলো মার্ক জুকারবার্গ, যিনি জন্মগ্রহণ করেন 14 মে 1984 সালে। মার্ক জুকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ, যার আসল পরিচয় হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমান ফেসবুকের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত এবং প্রেসিডেন্ট জাকারবার্গ তার কয়েকজন সহপাঠী মিলে 2004 সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেন। যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, মাত্র 26 বছর বয়সে জাকারবার্গের টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব স্বরূপে পরিচিত হন। এবং আজকের ক্লাস শেষে আমরা যাদের শিখতে পারলাম সে সম্পর্কে আমরা আমাদের মূল বই এবং অনলাইন ঘেটে আমরা আরো বেশি করে জানতে পারবো এবং তোমাদের জন্য বাড়ির কাছ থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্লেষণ ব্যক্তিদের অবদানটাকে তোমরা আরো সুস্পষ্টভাবে জ্ঞান অর্জন করবে এবং অর্জিত জ্ঞানী সম্পর্কে তোমরা আরো কিছু নতুন নতুন তথ্য এই ভিডিওর কমেন্ট সেকশনে যোগ করবে, যে এই ব্যক্তিগুলো আরো কি কি নিয়ে আবিষ্কার করছে এবং কি কি তাদের অবদান আরো কত বেশি আছে সে সম্পর্কে নতুন নতুন তথ্য তোমরা সংযোজন করবে। সর্বশেষে, the people who are crazy enough to think they can change the world are the ones who do.
স্টিভ জবস এর এই উল্লেখযোগ্য বাণী পরিশেষে তোমাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।